স্বাগত। অন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইরশাদ জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য, ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে, অন্য পক্ষ তা খুঁজে দেখে। টোকেনিজম কি? সংজ্ঞা বলছে এমন কিছু করার অভ্যাস যেমন সংখ্যালঘু গোষ্ঠীর একজন ব্যক্তিকে নিয়োগ করা শুধুমাত্র সমালোচনা প্রতিরোধ করতে এবং এমন চেহারা দিতে যে তাদের সাথে ন্যায্য আচরণ করা হচ্ছে, তাকেই টোকেনিজম বলে। জুলাই অভ্যুত্থানের পরে সকল রকম বৈষম্য বিলোপের আশা করা হলেও নারীর ক্ষেত্রে টোকেনিজম বেড়ে গেছে। কেন সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণের পরিবর্তে এই টোকেনিজম? আজ অন্য পক্ষে আলোচনা, নারী প্রশ্নে টোকেনিজম কেন, এই বিষয়ে। আজ আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের অধ্যাপক সঞ্জিদা আক্তার এবং আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি আক্তার। স্বাগত আপনাদের দুজনকেই। টোকেনিজম কি সেটা আমি একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। একটু যদি সঞ্জিদা আক্তার আপনার একেবারে বিভাগের জায়গা থেকে, আপনার পড়াশোনার জায়গা থেকে যদি আপনি একটু আরেকবার সংজ্ঞাটি বলেন, এই টোকেনিজম এবং সেটি কেন নারীদের ক্ষেত্রে এত প্রকট। ধন্যবাদ উর্মি, আপনি সংজ্ঞা দিয়েছেন টোকেনিজমকে। আসলেই তাই আমরা দেখি যে আমাদের বর্তমান যে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বা অন্যান্য অ্যাপ্রোচগুলো বলেন, সেখানে কিন্তু আমরা ইনক্লুসিভিটির কথা কয়েক দশক ধরেই বারবার চলে আসছে। অর্থাৎ সেটার অর্থ হচ্ছে যে সমাজের সকল স্তরের লোকজনের একটা অন্তর্ভুক্তি সবকিছুর মধ্যে থাকবে, মানে নারী, পুরুষ, লিঙ্গ, সকল নির্বিশেষে। হ্যাঁ, এবং বিশেষ করে সেখানে আমরা জোর দিব যারা আপনার প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা তুলনামূলকভাবে বঞ্চিত অবস্থায় রয়েছে তাদের যাতে অংশগ্রহণ নিশ্চিত করা হয়, অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব। তো আমরা যদি এখানে টোকেনিজম এবং বিশেষ করে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে দেখি, তো নারীর অংশগ্রহণও কিন্তু আমরা যত রকমের কাজ দেখি আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে কমিউনিটি পর্যায় পর্যন্ত সব জায়গায় কিন্তু একটা আমাদের দায়িত্ববোধ এবং প্রয়োজন থাকে যে আমরা নারীর অংশগ্রহণ সেখানে নিশ্চিত করার চেষ্টা করব। কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যে অনেক সময় একই নারীকে যারা মোটামুটি কম্পারেটিভলি অন্যান্যদের চেয়ে প্রিভিলেজড অবস্থায় থাকে তাদেরকেই দু একজনকে বারবার নিয়ে এসে আমরা বলতে চাই যে হ্যাঁ, আমরা নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছি। যে কোনো প্রোগ্রামে বলেন, যে কোনো বডিতে বলেন, যে কোনো মানে রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি যে কোনো জায়গায় কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে, আমি বলবো না সব জায়গায়, কোনো কোনো জায়গায় অবশ্যই নারীর প্রতিনিধিত্ব, অংশগ্রহণ, নেতৃত্ব আমরা সত্যিকার অর্থে দেখতে পাই কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই টোকেনিজমের ব্যাপারটা অনেক বেশি প্রকট হয়ে ছিল এবং এখনো আছে। আমি আবারও প্রশ্নে ফিরবো আপনার কাছে। সংজ্ঞাটা নিলাম, এবার লাকি আক্তার আপনার কাছে। এই যে এক কুমিরের ছানা বারবার দেখানো, আমরা বলছি এই এক কুমিরের ছানা দেখার তো কথা ছিল না বৈষম্যহীন যে বাংলাদেশের কথা আমরা বলি। আপনার কি মতামত? আপনি কি একইভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ। আজকে যারা শুনছেন তাদের সবাইকেই ধন্যবাদ জানাতে চাই। প্রথমত হচ্ছে টোকেনিজম আসলে এই শব্দটাই একটা নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়, এটা কোনো পজিটিভ অর্থে আসলে ব্যবহৃত হয় না। কারণ এইটা আসলে এক ধরনের ইনক্লুসিভের ভান ধরে, আসলে কিন্তু এটা প্রকৃতপক্ষে যে অন্তর্ভুক্তির যে জায়গাটা, যে একটা সমান অধিকারের জায়গাটা নিশ্চিত করা, সেটা কিন্তু এই ক্ষেত্রে হয় না। ফলে আপনি যখন বৈষম্য বিরোধে মানে বিলোপের কথা বলবেন, তখন যখন আপনি এই টোকেনিজমটা ব্যবহার করবেন, এইটার মধ্য দিয়ে বেসিক্যালি আপনার ভেতরে যে এক ধরনের অসৎ উদ্দেশ্য, যে আমি হচ্ছে একটা সমাজে সমালোচনা হতে পারে, আমি যদি এখানে নারীকে অন্তর্ভুক্ত না করি, এখানে যদি আমি প্রতিবন্ধী বা আমি অন্য কোনো ধর্মের বা জাতিগত গোষ্ঠী অন্তর্ভুক্ত না করি, তাহলে হয়তো সমালোচনা হতে পারে। ফলে সে একটা মানে এই ক্ষেত্রে তারা একটা আশ্রয় করে আর কি টোকেনিজমের। ফলে এইটার তো আসলে আমরা বিরোধী আর কি। এবং কারণ আমরা মনে করি যে আসলে নারী এবং পুরুষের যে সমতার যে জায়গাটা, সেটা একটা আমূল পরিবর্তন, সেটা একটা নীতি নির্ধারণের প্রশ্ন, প্রতিনিধিত্বের প্রশ্ন। সেটা শুধুমাত্র কিছু অংশগ্রহণ নয়,
সেটা বরঞ্চ সেটা মানে একটা শুধুমাত্র অংশগ্রহণ না। বললেও কথাটা কিন্তু সেটা হচ্ছে না হচ্ছে যে আপনি এখানে মানে টোকেনিজমের সাথে অনেক বেশি পার্সেন্টেজের একটা সম্পর্কিত থাকে আর কি, যে আমি হয়তো একজনকে আমি যুক্ত করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে পুরো তার যে নীতি নিয়েছেন, তিনি যে বক্তব্য উত্থাপন করছেন কিংবা কোনো রাজনৈতিক দলে তারা যেই আলোচনা উত্থাপন করছেন, সেখানে তার কি পলিসিটা আছে, সেখানে তিনি কি ধরনের বক্তব্যটা উত্থাপন করছেন, সেখানে তার নারীর প্রতিনিধিত্বটা কেমন, সেখানে নারীর এজেন্ডাটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, ওইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আর কি। সানজিদা আক্তার, আবার এক ধরনের সমালোচনা রয়েছে যে যদি নারী যোগ্য নারী না থাকেন তাহলে কেন সব জায়গায় তাদের নিতেই বা হবে, এই প্রশ্নও কিন্তু আসছে। আমরা যখন টোকেনিজমের কথা বলি তখন এই প্রশ্নটা আসে, নারী পুরুষ নির্বিশেষে নির্বিশেষে এদের কাছ থেকে এই প্রশ্নটা আমি পাই যে সব জায়গায় তো সব কিছুতে নারী দক্ষ না হতে পারে, তাহলে দক্ষ না হলেও তাকে কেন শুধুমাত্র দেখানোর জন্যই বা কেন নিতে হবে? না, এই দুটো আমার কাছে মনে হয় সম্পূর্ণ আলাদা প্রশ্ন। টোকেনিজমের সাথে যদি এই প্রসঙ্গটা এসে পড়ে, যোগ্য নারী নাই বলে আমরা টোকেনিজম করে একজন নারীকে নিয়ে দেখালাম যে আমরা না না, সেক্ষেত্রে তারা টোকেনিজমও করতে রাজি নন, দক্ষ নয় বলে আমরা নিচ্ছি না, সেক্ষেত্রে আমরা আসলে কি দক্ষ নারী কিভাবে গড়ে উঠবে? এক্স্যাক্টলি সেই জায়গাটা আমি মানে আমার কথা হচ্ছে যে টোকেনিজম আর দক্ষ নারী আছে কিনা এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, একসাথে মিলানোর কিছু নাই। আর হ্যাঁ, আমিও এই কথা বাস্তবতার নিরিখে বলবো যে বাংলাদেশে এখনো অনেক জায়গা রয়েছে যেখানে নারী এখনো অতটা হয়তো এগিয়ে যেতে পারেনি। এইটা হচ্ছে আমাদের দীর্ঘকাল ধরে যে একটা ব্লক ছিল আর কি, নারীর শিক্ষা অগ্রগতি, নারীর দক্ষতা অর্জন, সেই জায়গাগুলোতে তারই একটা প্রতিফলন হয়তো আমরা দেখছি। বাট অনেক জায়গায় নারী কিন্তু এখনো ব্যারিয়ার ভাঙছে। যতজন নারী, লাকি আপা যেটা বলেছেন, এটা কিন্তু সংখ্যার ব্যাপার চেয়ে বড় কথা হচ্ছে যে নারীর প্রতিনিধিত্ব কতখানি হচ্ছে এবং যিনি নিচ্ছেন তার নিয়তটা কি, মানে তিনি টোকেনিজম করে টিক দেওয়ার জন্য নিচ্ছেন নাকি সত্যিকার অর্থে উনি চান যে প্রতিনিধিত্বমূলক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব সেই জায়গায় আসুক। তো সেইটার উপরেই কিন্তু নির্ভর করবে। এবং যারা বলছেন যে নারীর যোগ্য নারী নাই বলে আমরা নিচ্ছি না, সেটি কিন্তু আসলে নারীর দায় না, এটা সমাজের দায়, রাষ্ট্রের দায়, সকলের দায় যে একজন নারী কেন সেই জায়গাতে যোগ্য হয়ে উঠতে পারছেন না বা তার আগ্রহ তৈরি হচ্ছে না, বা কি কারণ, আমরা কোথায় আসলে তার জন্য বাধাটা তৈরি হয়েছে, সেইটা আমরা কি করে রিমুভ করতে পারি, সেই জায়গাটা দেখাতে আমার জরুরি। বাট সেই পরেও কিন্তু উর্মি, যে জায়গাগুলোতে নারী অলরেডি যোগ্য হয়ে উঠেছেন সেই জায়গাগুলোতেও যে আমরা টোকেনিজমের চর্চা দেখতে পাই, সেইখানটাও কিন্তু ভাববার বিষয় আমার কাছে মনে হয় অনেক বেশি। লাকি, আমি যদি একটু জিজ্ঞাসা করি যে আসলেই কি যোগ্য নারী নেই, মানে সংবিধান নিয়ে কথা বলার মতো যোগ্য নারী কি বাংলাদেশে নেই? ধর্ম নিয়ে কথা বলা, অর্থনীতি নিয়ে কথা বলা, আইন নিয়ে কথা বলার মতো যোগ্য নারী বাংলাদেশে নেই? মানে আসলে কি এই প্রশ্নটা যদি উত্থাপিত হয় যে যোগ্য নারী না থাকলে আমরা কিভাবে কোত্থেকে নেব, আসলে কি নেই নাকি চাপিয়ে রাখা হয়, সেটাও যদি একটু বলেন। প্রথমত মানে নিশ্চিতভাবেই এই যোগ্য নারী আছেন, এটা হচ্ছে একটা উত্তর। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে অন্য যদি দেশের তুলনা করি, আমরা হচ্ছে একটা ওই মানে একটা দেশ তার 50 বছরের অতিক্রান্ত করেছে, সেই দেশে এখনো পর্যন্ত ধরেন একটা গণতন্ত্রের যে জায়গাটা, মানে একটা নির্বাচন ব্যবস্থা কি হবে এই বিষয়ে একটা সেটেলমেন্টে ঠিকমতো পৌঁছতে পারে নাই। এবং নারীর অবস্থান কি হবে, এবং সেই দেশে আপনি একটা দেশের নারী উন্নয়ন নীতিমালা আছে, সেটা যে সরকার আমলই হোক, নারী উন্নয়ন নীতিমালা আছে, সেটাকে বাস্তবায়ন করা হয় নাই। আমরা দেখছি যে বাংলাদেশে যেই সরকারি পলিটিক্যাল গভর্নমেন্ট এসেছে বা অনির্বাচিত যখন এসেছে, কেউ কিন্তু বাংলাদেশের সিডো সনদ বাস্তবায়ন করে নাই। এখন আপনি আপনার আইন কাঠামো, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে যেই কালা কানুনগুলো আছে, যেগুলো মধ্য দিয়ে আসলে আরও বেশি নারী সাপ্রেস অবস্থায় থাকে, সেগুলোকে যদি আপনি মূল উৎপাদন না করতে পারেন, একটা দেশ হিসেবে আমি স্বাক্ষর করতে পারছি না, এই সাহসটুকু করতে পারেনি আজকে 50 বছরে, তো এই জায়গায় তো আসলে প্রকৃতভাবে নারীর অবস্থানটা আছে। তারপরেও আমার দেশের 50% মতো হচ্ছে নারী, সেই নারীরা তো এই দেশের একটা মানে তাদের যে কাজ,
সেই কাজের একটা হচ্ছে তার গৃহস্থালী কাজ, সেটার তো কোনো স্বীকৃতি নাই। এর বাইরে যে কর্মস্থলে যেই নারীরা আছেন তারাও তো একটা বিরাট প্রতিবন্ধকতার মধ্য দিয়ে প্রতিদিন দিনপাত করেন আর কি। একটা নারী মানে আমরা শ্রমজীবী, আমি কৃষকদেরকে নিয়ে কাজ করি, আমি জানি যে সেখানে এখনো পর্যন্ত যে একই পরিমাণ শ্রম দেওয়ার পর সমান মজুরিটা নাই, শ্রমিকের সমান মজুরিটা কৃষি নাই, পণ্য উৎপাদন করার পর সেটা করতেছে বিক্রি করার ক্ষেত্রে নারীদের নাই। এবং নারীকে একজন কৃষক হিসেবে তার হচ্ছে মানে স্বীকৃতি নামই নাই, কৃষানি বলা হয়। সম্পত্তি, তার সম্পত্তিতে তার উত্তরাধিকার নাই। আমাদের অন্য ধর্ম যারা হিন্দু ধর্ম তাদের অবস্থা তো আরো বেশি খারাপ অবস্থা। তাহলে এই যে একটা সিচুয়েশন, এই থেকে এখন আপনি যদি বলে দেন যে যোগ্য নারী নাই, এটা আসলে এক লাইনে বলার এটার বিষয় না আর কি। না তো সিচুয়েশনটা প্রকৃতপক্ষে এটা উত্থাপন করতে হবে। এখন কেউ কেউ এটা করে যে হচ্ছে আচ্ছা আমরা তো হচ্ছে আসলে ইনক্লুসিভের কথা বলছি, সেই ক্ষেত্রে তারা হচ্ছে এইটার একটা ভান করে যেটা হচ্ছে দু একজনকে তারা হয়তো সামনে নিয়ে আসে আর কি। কিন্তু এটা আসলে প্রকৃত যে বৈষম্য, সেই বৈষম্যটাকে কিন্তু আড়াল করছে। কারণ প্রকৃত বৈষম্যের বিরোধের কথা মানে আমি এই প্রশ্নেই ফিরবো যে টোকেনিজম করে আসলে আরো উল্টো হচ্ছে। একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরে আমি আবারও আপনাদের সাথে কথা বলছি। বিরতির সময় পৌঁছে গেছি অন্য পক্ষে, থাকুন আমাদের সাথে বিরতির পর। আজ অন্য পক্ষে আবারও স্বাগত। আজ কথা বলছি নারী প্রশ্নে টোকেনিজম কেন এই বিষয়ে। সঞ্জিদা আক্তার যেই সমালোচনার কথাটি লাকি আক্তার তুলছিলেন যে টোকেনিজম আসলে টোকেনিজম করার ফলে ভালো হয় না মন্দ হয়। আমরা একজন নারীকে নিলাম কোনো একটা জায়গায় টিক চিহ্ন দেওয়ার জন্য, এটা আগের মানে সব সময়ই ছিল, সারা জীবনই বাংলাদেশে ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই টোকেনিজম এতদিন পর্যন্ত মনে হতো যে আচ্ছা ঠিক আছে, অন্তত আমরা একজন কাউকে দেখতে পাচ্ছি প্রতিনিধি হিসেবে। লাকি আক্তার বলছেন যে এতে আরো ক্ষতি হয়, আসল অংশগ্রহণের জায়গাটি প্রশ্নবিদ্ধ হয় বা দূরে সরে যায়, দৃষ্টি সরে যায়। সেই বিষয়টা যদি একটু বলেন। আমি লাকি আক্তার যেটা বলেছেন, যে মতামত পোষণ করেছেন, তার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। কারণ টোকেনিজমের মাধ্যমে আসলে লাভটা হয় যারা টোকেনিজম করছে তাদের খুব ভালো লাভ হয়, কারণ তারা দেখাতে পারে যে তারা প্রতিনিধিত্ব রেখেছেন, সে যাকে দিয়েই রাখুক। নারী ক্যাটাগরিতে তারা মানুষ রেখেছেন বা প্রতিবন্ধী ক্যাটাগরিতে রেখেছেন। সো এক রকমের সংখ্যালঘু বা যারা থাকেন সেইভাবে আর কি, যে জনগোষ্ঠীর কথা উঠে আসে টোকেনিজমের আলোচনাতে, তো রেখেছেন সেই হিসাবে। কিন্তু তাদের যে গোলটা, তাদের যা কিছু পাওয়ার সেখান থেকে পাওয়া হয়। কিন্তু যেটা আমি আমার আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে নিয়তটা কি থাকছে, আপনার উদ্দেশ্যটা কি থাকছে। যদি সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল বা যাদের যে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আপনি নিয়ে মানে টোকেনিজমের মাধ্যমে তাদেরকে টিক দিয়েছেন, সেই মানুষগুলোর যদি ভাগ্য পরিবর্তন বা প্রতিনিধিত্ব কথা চিন্তা করেন, তাহলে অ্যাকচুয়ালি তারা বঞ্চিত হয়। কারণ যখন আমরা দেখছি যে হ্যাঁ এখানে তো নারী আছেন, তাহলে পিছনে যে আরও অসংখ্য নারী বা অন্যান্য জনগোষ্ঠীর লোকজন রয়েছেন, তারা কিন্তু যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলেন, যে বঞ্চনা ছিল সেই বঞ্চনায় কিন্তু রয়ে গেলেন। এমনকি বরং যে নারী যাকে আপনার ওই অন্তর্ভুক্ত করা হলো, যে একজন দুজনকে, তারা আমি জানি না, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে তারা খানিকটা প্রিভিলেজড হয়ে গেল এবং এই পেছনের মানুষগুলো আনপ্রিভিলেজ থেকে গেল কিনা, এই ডায়নামিক্সটাও কিন্তু এখান থেকে উঠে আসতে পারে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে ইনক্লুসিভিটির নামে যদি টোকেনিজম করা হয়, সেটা কোনোভাবেই ইনক্লুসিভিটিকে এনশিওর করে না। লাকি আক্তার, আপনি একটা বিষয় বলছিলেন যে কোন পার্টি আসলে কতজন নারীকে, এই যে ইনক্লুসিভ রাজনীতির কথা আমরা বলছি, কতজন নারী আসলে তাদের প্রতিনিধিত্বে যেতে পারেন। আমার তো মনে হয় দীর্ঘদিন যাবৎ বা আমাদের বড় দুটো পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি, তারাও টোকেনিজমই করেছেন। তাদের প্রধান পদে বসিয়ে রেখেছেন দুজন নারীকে এবং তারপরে কি হওয়ার যা হওয়ার তা হয়েছে। সেই জায়গাটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি পরিষ্কার করে নিতে চাই, সেটা হচ্ছে যে টোকেনিজম আর ইনক্লুসিভনেস যেই শব্দ দুটো, এইটা কিন্তু মানে শাব্দিকভাবে এই দুইটা কিন্তু পরস্পর বিপরীত, মানে কারণ একেবারে বিপরীত। আর ইনক্লুসিভনেসের এটা খুবই অন্তর্ভুক্তি, এটা খুবই একটা জরুরি একটা বিষয়, এবং সেক্ষেত্রে হচ্ছে সেটা প্রতিনিধিত্ব সাথে সম্পর্কিত অংশগ্রহণই শুধুমাত্র এখানে মুখ্য নয়।
এখন গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে রাজনীতিতে যে নারীর যে অংশগ্রহণের কথা আমরা বলি, প্রতিনিধিত্বের যে কথাটা বলি, সেটা আসলে বাংলাদেশের যেই রাজনীতিতে, সেটা ডানপন্থী রাজনীতি বলি কিংবা বামপন্থী রাজনীতিতে বলি, সেটার মানে একটা পার্সেন্টেজটা দেখতে হবে যে আমাদের ঘোষণা আছে আমাদের যে 33% হচ্ছে সেখানে নারী প্রতিনিধিত্ব থাকতে হবে, কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই কিন্তু এটা কোটাটা পূরণ করতে পারেনি তাদের রাজনৈতিক দলের। এমনকি ধরেন আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমাদের কিন্তু আমাদের 55 জনের মধ্যে আমাদের 10 জন নারী, এটা আগের তুলনায় বেড়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই 33% যেতে পারিনি, সমর্থ আমরা হইনি। এবং জেলাগুলোর ক্ষেত্রে অবস্থা আরও এটা নাজুক আর কি। আপনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর, সেটা আওয়ামী লীগ বিএনপি বলেন বা বামপন্থী পার্টিগুলোই বলেন, খুবই কম জেলার নেতা, প্রেসিডেন্ট সেক্রেটারি আপনি নারী খুঁজে পাবেন, এটা খুবই আপনি কম। আমাদের হয়তো 2-3টা জেলায় আছে, কিন্তু এটা খুবই কম। এবং এই যে একটা এটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি মানে এই যাবৎকালে এই 50 বছর ধরে তাদের জেলাগুলোতে সেই রকম নারী, যোগ্য নারী কি আসেননি, নাকি তাদেরকে আসলে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে হচ্ছে উঠিয়ে আনা হয় নাই বা তাকে সেই সুযোগটা তার পলিটিক্যাল পার্টি হচ্ছে আসলে করে দেয়নি? সেটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সুতরাং আমার মনে হয় যে এটা একেবারে তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরেই এই নারীর যে প্রতিনিধিত্বটা এটা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে যেমন যেমন আপনার সংরক্ষিত নারী আমাদের বাংলাদেশের এই কোটাটা থাকতে হবে, কারণ এখানে লেভেল প্লেইং ফিল্ড এক নয়, এক হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড এক নয়, এবং আরো দাবি করতে হবে যে যেন বেশি সংখ্যক নারীরা সরাসরি আসনে নির্বাচন করতে পারে, এটা আমাদেরকে দেখতে হবে। একই সাথে সংরক্ষিত যে আসনের যে নারীদের যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করতে হবে। লাকি আক্তার, আমরা মনে হয় শেষের দিকে চলে এসেছি। আমরা এক কথায় যদি সানজিদা আক্তার আপনার কাছেও জানতে চাই, টোকেনিজম রাখা ভালো না খারাপ, এটা থাকবে নাকি থাকবে না, আপনি কি মনে করেন? টোকেনিজম থাকা উচিত না যদি আমি এভাবে বলি, কারণ আমার ব্যাখ্যায় আমি আগেই বলেছি যে শুধুমাত্র দেখানোর আমরা যদি জন্য একটা ইনক্লুসিভ জায়গায় দেখি শুধু পুরুষ বসে আছে, তখন কি করব? না, সেটা কেন, সেই অর্থে কিন্তু আমি বলি না যে থাকা উচিত না, বরং আমি অন্য অর্থে বলেছি যে বরং সত্যিকার অর্থে আমি কিন্তু সংখ্যা দিয়ে মাপছি না যে একজন নারী বা 2 জন নারী থাকতে হবে, বরং সত্যিকার অর্থে নারীকে এখানে আনা উচিত। আমি আমার প্রত্যেকটা জায়গায় বারবার বলেছি যে যারা অন্তর্ভুক্তি করতে চায় তাদের উদ্দেশ্য এক লাইনে যুক্ত করবেন লাকি আক্তার। আমি মনে করি যে আসলে কোনো কিছুর ভান করে কোনো কিছু মানে দেখানোর কিছু নাই, এটা সেই পয়েন্টে আমিও বলছি, প্রতিনিধিত্বটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেটাই বৈষম্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সানজিদা আক্তার, লাকি আক্তার, দুজনকে। আবারও কথা হবে আপনাদের সাথে। এই ছিল আজকের অন্য পক্ষে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন। শুভ সকাল।